নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব আর্টিকেল কত থেকে। আর্টিকেল দেখব আমরা আর্টিকেল 23 থেকে। আর্টিকেল 23 থেকে তারপরে যে আছে আর্টিকেল 32 পর্যন্ত আমরা এই ভিডিওর মধ্যে দেখব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে অনেক কিছুই কোশ্চেন আসে, এমসিকিউ তো আসেই আসে, এমনকি যদি তুমি ইউপিএসসির মেন্সের বলো তাহলে সেখান থেকে একটা না একটা কোশ্চেন আসেই আসে। ফান্ডামেন্টাল রাইট খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। চলো দেখা যাক আজকের কী আছে। দেখো, প্রথমে আছে রাইট টু এক্সপ্লয়টেশন। রাইট টু এক্সপ্লয়টেশনের মধ্যে কোন আর্টিকেল আছে? আর্টিকেল 23 আর আর্টিকেল 24। ঠিক আছে, আর্টিকেল 23 কী বলছে? আর্টিকেল 23 আর কিছু না, আর্টিকেল 23 বলছে হিউম্যান ট্রাফিকিং, প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবার। হিউম্যান ট্রাফিকিং মানে কি? এই যে আছে না হিউম্যান ট্রাফিক অফ হিউম্যান বিং, হিউম্যান ট্রাফিকিংয়ের মধ্যে অনেক কিছু আছে। দেখো, হিউম্যান ট্রাফিকিংয়ের মধ্যে আছে তুমি হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে যেটা বেসিক বোঝায় সেটা হচ্ছে কোনো হিউম্যানকে একটা কি না কোনো পণ্যের মতো বা কোনো বস্তুর মতো ভেবে যে জিনিসকে বিক্রি করে, বস্তুকে যেমন আমরা বিক্রি করি সেরকম যখন আমরা হিউম্যানকেও বিক্রি করতে লাগি না, সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। ঠিক আছে, এটা হলো বেসিক যেটা জিনিস। একটা তো এটা হয়ে গেল। তারপরে আবার কি আছে এর মধ্যে? আরও আছে, ইনক্লুড আছে দেবদাসী। দেবদাসী যে সিস্টেম ছিল আগে, তুমি ইতিহাসে পড়বে যে দেবদাসী সিস্টেম ছিল অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, মিডিয়েভাল ইন্ডিয়াতে। সেই সিস্টেমটা কিন্তু যদি পালন করা হয় সেটাও কিন্তু এই হিউম্যান ট্রাফিকিংয়ের মধ্যেই আসে। ঠিক আছে, এগুলো হয়ে গেল। এবারে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী এইগুলো তো আছেই, আর সুপ্রিম কোর্ট এক্সট্রা আলাদা কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে যদি মনে করো তুমি কারোকে কাজ করাও, কাজ করাচ্ছ তুমি, কিন্তু সেইটা যদি তার যেটা পেমেন্ট হওয়ার কথা সেই পেমেন্ট যদি ঠিকঠাকভাবে না দেওয়া হয়, তাহলেও কিন্তু সেটা হচ্ছে এক প্রকার ফোর্স লেবারের মধ্যেই আসে। ওকে, মানে জোর করে করানো হচ্ছে কারোর ইচ্ছার বিরুদ্ধে, তাকে ঠিকঠাক পেমেন্ট দেওয়া হচ্ছে না, সেটাও কিন্তু ফোর্স লেবারের মধ্যেই আসে। ঠিক আছে, এইটা মানে বন্ধ করার জন্য কি করেছে না, এটা বন্ধ করার জন্য পার্লামেন্টের একটা ল আছে। সেই পার্লামেন্টের ল কি আছে? ইমোরাল ট্রাফিক প্রিভেন্সিভ অ্যাক্ট 1956 একটা এটা আছে। ওকে, কিন্তু এটারও একটা শুধুমাত্র এটুকু তুমি মনে রাখবে যে ফান্ডামেন্টাল রাইটের যে আর্টিকেল 17 আছে না, আর্টিকেল 17-এর কোনো কিন্তু মানে একটাও এক্সেপশান কিন্তু আর্টিকেল 17-এর নেই। বাকি যতগুলো আর্টিকেল আছে না, আর্টিকেল 17 হয়ে গেল, আর 32 তো আলাদাই একটা আর্টিকেল। এইগুলো ছাড়া বাকি যেগুলো আছে সমস্ত কিছুর কিন্তু কিছু না কিছু এক্সেপশান আছে, কিন্তু আর্টিকেল 17-এর কোনো রকম এক্সেপশান নেই। আনটাচেবিলিটি সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে এক্সেপশান কী হতে পারে? এইটার ক্ষেত্রে এক্সেপশান আছে যে স্টেট যদি চায় না, স্টেট চাইলে কারোকে কম্পালসারি পাবলিক পারপাসের জন্য কম্পালসারি কাজ করাতেই পারে, আর তার জন্য টাকা নাও দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটের কাছে আছে একটা পাওয়ার আছে, সেটা স্টেট চাইলে এমার্জেন্সি টাইমে করাতেই পারে। কিন্তু এইটা যখন এই সার্ভিসের যখন ব্যাপার হবে তখন কিন্তু এই রিলিজিয়ান, রেস, কাস্ট আর ক্লাস এইটার ওপর কোনো ভেদভাব করা যাবে না। রিলিজিয়ান, রেস, কাস্ট, ক্লাস অনেক সময় কিন্তু কি হয়, রিলিজিয়ান, রেস, ক্লাস, সেক্সও হয়, কিন্তু এই ক্ষেত্রে সেক্স হবে না। কারণ তুমি একটা সিচুয়েশনের কথা ভাবো, যদি কোনো যুদ্ধ চলছে, যুদ্ধের সময় কি হবে? প্রথমে তো অবশ্যই যারা ইয়ং জেনারেশান তাদেরকে ডাকবে, তারপরে যাদের এনসিসি ট্রেনিং নেওয়া আছে তাদের ডাকবে, তারপরে ইয়ং জেনারেশান ডাকবে, তারপরে সমস্ত কিছু ছেলেদের হয়ে গেলে তখন আসবে ইয়ং মেয়েদেরকে আসবে। ঠিক আছে না? সেই জন্য কিন্তু সেক্সটার ওপর ডিসক্রিমিনেশন প্রথমে করতে পারে, কিন্তু রিলিজিয়ান, ধর্ম, রেস, বর্ণ, কাস্ট এইসবের ওপর কোনো কিন্তু ডিসক্রিমিনেশন করতে পারে না। ঠিক আছে, এই কম্পালসারি সার্ভিসের জন্য এটা হয়ে গেল। তারপরেরটা কি আছে? তারপরেরটা কিছুই না, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট চিলড্রেন ইন ফ্যাক্টরিজ, ছেলেদেরকে ওই যেটা চাইল্ড লেবার বলে না, সেটা 14 বছরের নিচে যদি কোনো চিলড্রেনকে কোনো জায়গাতে কাজ করা যেতে পারবে না। কিন্তু কোনো জায়গাটা হচ্ছে নির্ভর করছে যে কোনো হ্যাজার্ডিয়াস অ্যাক্টিভিটিতে করা যাবে না, কিন্তু যদি কোনো ইনোসেন্ট ওয়ার্ক হয় সেখানে কিন্তু করানো যেতে পারে। ইনোসেন্ট বা হার্মলেস যদি কিছু হয় সেখানেতে করানো যেতে পারে, কিন্তু কোনো রকম যেখানে হ্যাজার্ডিয়াস ইন্ডাস্ট্রি আছে সেখানে কোনো রকমভাবে করানো যাবে না। এর জন্য সেন্টারের অ্যাক্ট আছে, একটা হচ্ছে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট আছে, 19
86-এর একটা আছে একটা, ওকে। আর তারপরে হচ্ছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড আছে, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড, ঠিক আছে। এইটা একটা কমিশন আছে, আর এই অ্যাক্ট আছে, এই অ্যাক্ট দিয়ে চিলড্রেনদেরকে মানে কোনো রকম যাতে হার্ম না হয় তাদের, সেটাকে এনশিওর করা হয়, ঠিক আছে। তারপরে দেখো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন মানে যেটা আমাদের এইটা কি করে যে আমরা হচ্ছে সেকুলার কান্ট্রি, সেটা হচ্ছে আমাদেরকে ডিনোট করে, ঠিক আছে, এই ফ্রিডম অফ রিলিজিয়নের মাধ্যমে। এটা কত আর্টিকেল এটা আছে 25 থেকে 28। এবার বলো তো এই আর্টিকেলটা শুধুমাত্র সিটিজেনদের জন্য কি ফরেনারদের জন্য? এই আর্টিকেলটা হচ্ছে সবার জন্যে, অল মানে সিটিজেন ফরেনার সবার জন্যই এই আর্টিকেলটা অ্যাভেলেবেল, ওকে। এর মধ্যে ওই 4টে আর্টিকেল আছে, 4টে আর্টিকেলের প্রথম যেটা আছে ফ্রিডম অফ কনসায়েন্স, ফ্রি প্রফেশন, প্র্যাকটিস, প্রোপোগেশন অফ রিলিজিয়ন। কনসায়েন্স মানে হচ্ছে যে ভগবানের সঙ্গে তোমার যে ইনার একটা কানেকশান না, ইনার তুমি কিভাবে করবে, তোমার একটা যে ইনার বন্ডিং আছে, সেই বন্ডিংটা হচ্ছে কনসায়েন্স। প্রফেশন মানে হচ্ছে তুমি প্রফেস করবে, মানে তুমি বলবে, ওপেনলি বলতে পারবে যে আমি এই রিলিজনকে ফলো করি, আমার এই রিলিজনে এটা ভালো লাগে, তুমি বলতে পারো, সেটা হচ্ছে প্রফেশন। প্র্যাকটিস মানে তো সেটাকে প্র্যাকটিস করা, মানে যেটা অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে পারফর্ম করা, সেটা হচ্ছে প্র্যাকটিস। আর প্রোপোগেশন মানে সেটা হচ্ছে প্রচার করা। তুমি অনেকে দেখবে যে প্রচার করে যে আমার এই ধর্ম ভালো, এই ধর্মের এই জিনিসটা ভালো, এই ভালো, সেটাকে প্রোপোগেট করা। কিন্তু এই প্রোপোগেট করা মানে এই নয় যে তুমি কারোকে ফোর্স কনভার্সন করে নেবে, ঠিক আছে না। ফোর্স যে কনভার্সন হয়, যে ধর্ম মানে ফোর্সফুলি যেটা ধর্ম পরিবর্তন হয়, সেটা কিন্তু এই প্রোপোগেশনের মধ্যে আসে না। যদি এই ফোর্সফুলি কোনো ধর্মকে পরিবর্তন করা হয়, সেটা কাকে ভায়োলেট করবে? এই ফ্রিডম অফ কনসায়েন্স। মনে করো তুমি কারোকে ফোর্সফুলি ধর্ম চেঞ্জ করতে বলছো, কিন্তু সে তো, যে মানুষটাকে বলছো তার তো একটা ভগবানের সঙ্গে নিজের একটা ইনারের মানে মনের একটা কিছু বন্ডিং আছে, সেই বন্ডিংটাকে তুমি ভাঙতে বলছো, মানে তুমি এই ফ্রিডম অফ কনসায়েন্সটাকে ভায়োলেট করবে যদি কারোকে ফোর্স কনভার্সন করা হয়। মানে ফোর্স কনভার্সেশন আমাদের মানে কনস্টিটিউশন থেকে কিন্তু অ্যালাউ করে না, এটা কিন্তু একটা ইলিগ্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে এর জন্য কিছু দেখো কিছু দেওয়া আছে, মানে সমস্ত জায়গাতে করা যায় না, কিছু প্রহিবিশনে দেওয়া আছে। সেটা প্রহিবিশনের মধ্যে কি? প্রহিবিশনের মধ্যে আছে দেখো পাবলিক অর্ডার করতে পারে, মোরালিটি, হেলথ অ্যান্ড আদার প্রভিশন, ঠিক আছে। পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ, এইসবের ব্যাপারেতে তোমার স্টেট চাইলে ইন্টারফেয়ার করতে পারে, এটা হয়ে গেল। আর এই অ্যাক্টটার মাধ্যমেই, এই আর্টিকেল 25 অ্যাক্টটার মাধ্যমেই কী হয়? আর্টিকেল 25 অ্যাক্টটার মাধ্যমেই যে শিখ যারা রিলিজিয়ান না, তারা দেখবে মাথায় পাগড়ি পরে বা তাদের সঙ্গে কৃপান রাখে, সেইটা মাথায় পাগড়ি কৃপান এইটার মধ্যে, এই একটার মধ্যেই করতে পারবে। কারণ এটা কি, এটা তাদের প্র্যাকটিসের মধ্যেও আসছে, তারপরে কি কনসায়েন্সের মধ্যেও আসছে, ঠিক আছে। এই দুটো জিনিসই আসছে, সেই জন্য শিখেরা এই আর্টিকেলের ওপর ভর করেই এরা কৃপান পড়তে পারে বা ওই পাগড়িও পড়তে পারে, ওকে হয়ে গেল। আর একটা কি, এখানে হিন্দু রিলিজিয়ান মানে হচ্ছে শিখ, জৈন, বুদ্ধিস্ট, শিখও আসে, জৈনও আসে, আর বুদ্ধিস্ট আসে, সবাই মিলেই হচ্ছে একটা হিন্দু রিলিজিয়ান, এটা হয়ে গেল। তারপরে দেখো এইটা কি বললো, এটা হলো আর্টিকেল 25টা। আর্টিকেল 25 বেসিক্যালি কী করলো, আর্টিকেল 25 যেটা আছে সেটা ইন্ডিভিজুয়ালের ওপর হয়ে গেল, ইন্ডিভিজুয়ালের ওপর। সেরকম আর্টিকেল 26 যেটা আছে না, সেটা হচ্ছে গ্রুপের ওপর আছে, গ্রুপের ওপর। রিলিজিয়াস গ্রুপ হয়, অনেক সময় রিলিজিয়াস গ্রুপ হয়, যেমন একটা কি রিলিজিয়াস গ্রুপ, রামকৃষ্ণ মিশন একটা রিলিজিয়াস গ্রুপ আছে, ঠিক আছে। এইগুলো তারপরে আর কি আছে, আনন্দ মার্গ আছে, ঠিক আছে। তারপরে ইসকন আছে। এগুলো যেগুলো রিলিজিয়াস গ্রুপ আছে না, সেই রিলিজিয়াস গ্রুপগুলো কিন্তু এই অ্যাক্টের মধ্যে আর্টিকেল 26-এর আন্ডারে কিন্তু তাদের পাওয়ার পায় তাদের নিজেদের অ্যাক্টিভিটিটাকে করার জন্যে, ঠিক আছে। এটার মধ্যে কী কী বলেছে দেখো, এটার মধ্যে আর কিছুই বলে নেই। এটা আর্টিকেল পাওয়ার দিয়েছে যে এস্টাবলিশ মেনটেন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস চ্যারিটেবল পারপাস, মানে ইনস্টিটিউশন তৈরি করতে পারবে, মেনটেন করতে পারবে, নিজের অ্যাফেয়ারকে নিজেই ম্যানেজ করতে পারবে, আর যে কোনো প্রপার্টিও কিনতে পারে, ওকে। এইসব জিনিসগুলো নিয়ে আর্টিকেল 25 আছে। কিন্তু এটা মনে রাখবে যে আর্টিকেল 25 ছিল ইন্ডিভিজুয়াল লেভেলের, আর আর্টিকেল 26 আছে কিসের না, গ্রুপের রিলিজিয়াস ডিনোমিনেশন মানে গ্রুপ লেভেলেতে আছে আর্টিকেল 26, এটা মেন জিনিস হয়ে গেল, ওকে। আর এখানে তেমন ইম্পর্টেন্ট নেই। তারপরে দেখো ফ্রিডম ফর
ট্যাক্সেশন প্রমোশন অফ এ রিলিজিয়ান। এইটার আর কিছু নয়, এইটার মানে হচ্ছে যে যেটা স্টেট আছে আমাদের, স্টেট কারোর কাছে ট্যাক্স নিতে পারে না। ট্যাক্স নিতে পারে না কিসের জন্য? ট্যাক্স নিতে পারে না কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানের প্রমোটের জন্য, পার্টিকুলার প্রমোট কিন্তু করতে পারে না। মানে স্টেট যদি ট্যাক্স নেয়, স্টেট মনে করো ট্যাক্স নিল রিলিজিয়ান প্রমোশনের জন্য, তাকে কী করতে হবে না, যত রকম অল রিলিজিয়ানের পেছনে খরচ করতে হবে, অল রিলিজিয়ানের পেছনে, মানে কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানের পেছনে কিন্তু খরচ করতে পারবে না সেই ট্যাক্সেশনটা। কিন্তু এইটা শুধুমাত্র স্টেটকে ট্যাক্সেশনের ক্ষেত্রেই মানা করেছে, ফি এর ক্ষেত্রে কিন্তু না। ট্যাক্স আর ফি কিন্তু আলাদা। ফি নিতে পারে কিন্তু ট্যাক্স নিতে পারে না, ঠিক আছে? ফি চাইলে নিতে পারে কিন্তু ট্যাক্স নিতে পারে না পার্টিকুলার রিলিজিয়ান প্রমোট করার জন্য, ঠিক আছে? এর পরের আছে কি, তারপরে যেটা আছে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্টিটিউশন, এটা আছে 28 নম্বর। মানে কি আর কিছুই না, যেগুলো হচ্ছে রিলিজিয়াস ইনস্টিটিউশন আছে না, সেগুলো রিলিজিয়াস ইনস্টিটিউশনে যদি ধরো কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন হয়, কোনো ট্রাস্টের আন্ডারে কোনো ইনস্টিটিউশন হলো, সে কোনো চাইলে রিলিজিয়ানকে প্রমোট করতে পারে, হয়ে গেল। কিন্তু কোনো যদি গভর্নমেন্ট কোনো হয়, গভর্নমেন্ট কোনো স্কুল হয় বা ইনস্টিটিউশন হয় বা গভর্নমেন্ট ফান্ডিং হয়, সেখানে কিন্তু রিলিজিয়নকে প্রমোট করা যাবে না, ওকে? কোনো ট্রাস্ট বা প্রাইভেট অর্গানাইজেশনের আন্ডারে যদি প্রতিষ্ঠা হয় সেখানে প্রমোট করা যাবে, কিন্তু গভর্নমেন্ট বা গভর্নমেন্ট ফান্ডেড হলে সেখানে কিন্তু রিলিজিয়ন প্রমোট করা যাবে না, সেখানে সমস্ত ধর্মই হচ্ছে সমান হয়ে গেল, ঠিক আছে? এটাই, আর কিছুই নাই এইটার মধ্যে। তারপরে যেটা আছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। কালচারাল আর এডুকেশনাল রাইটের মধ্যে কী আছে? এটা আছে কালচারাল আর এডুকেশনাল রাইটের মধ্যে দুটো আছে, আর্টিকেল 29 আর আর্টিকেল 30, এই দুটো রাইট আছে। এবারে দেখো এইটা শুধুমাত্র কিন্তু কোথায় না, শুধুমাত্র সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল, সিটিজেনদের জন্য। এটা কিন্তু মানে যারা আমাদের অ্যালিয়েন বা ফরেনার যারা আছে তাদের জন্যে কিন্তু না, ঠিক আছে? সিটিজেনদের জন্য শুধুমাত্র অ্যাভেলেবেল আর্টিকেল 29 আর 30। আর্টিকেল 29 কী বলছে? প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। এই আর্টিকেলটা বলছে যদি কোনো সেকশনের, যদি কোনো তার স্ক্রিপ্ট বলো, তার ল্যাঙ্গুয়েজ বলো, তার কোনো কালচার বলো, যদি সে ইউনিক হয় তাহলে সেটাকে প্রিজার্ভ করতে পারবে। এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা মেজরিটি আর মাইনরিটি দুটোর ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য। মানে এমন নয় এখানে শুধু মাইনরিটি লেখা আছে মানে ভেবো না যে এটা শুধুমাত্র মাইনরিটিদের জন্য। মেজরিটি আর মাইনরিটি দুজনদের জন্যই কিন্তু এই একটা মানে প্রযোজ্য। এই একটার মাধ্যমে আছে যদি কেউ মনে করে যে তার রিলিজিয়ন, তার ল্যাঙ্গুয়েজ, তার কালচার, তার যেটা তার ভাষা বলো, স্ক্রিপ্ট বলো, সব কিছু যদি ইউনিক হয় তাহলে সে সেটাকে নিজেকে সেটাকে প্রোটেক্ট করতে পারে, ঠিক আছে? এটা দুটোর মধ্যেই করে, মেজরিটিকেও করে আর মাইনরিটিকেও করে, ঠিক আছে? আর কি আছে তারপরেটা আছে দেখো, রাইট অফ মাইনরিটি টু এস্টাবলিশ অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন। এইটা শুধুমাত্র মাইনরিটিদের জন্য, এটা মেজরিটিদের জন্য না। কিন্তু মাইনরিটির কী ডেফিনেশন সেটা কিন্তু কনস্টিটিউশন কোনো জায়গায় মেনশন করে নেই। মানে ডেফিনেশন যেটা আছে না, ডেফিনেশন কিন্তু মেনশন নেই, কোনো জায়গায় মেনশন নেই ডেফিনেশনটা, ওকে? মানে মাইনরিটির ডেফিনেশন কী আছে সেটা কোনো জায়গায় মেনটেন নেই, ঠিক আছে? এটা কি বলছে? এইটা বলছে যারা মাইনরিটি আছে তারা নিজেদের মতো করে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে পারে, ঠিক আছে? যেটা হচ্ছে একটা দেখো এই আর্টিকেলের মধ্যে 44 আর্টিকেলে অ্যাড করেছিল কি, যদি মাইনরিটি ইনস্টিটিউশনের কোনো এরিয়া থাকে বা কোনো জায়গা থাকে, প্রপার্টি থাকে, সেটাকে কিন্তু স্টেট চাইলে নিয়ে নিতে পারে না, যে কম্পেনসেশন দিয়ে নিয়ে নিতে পারবে এমন কোনো ব্যাপার নয়। এটা 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে একটা মাইনরিটি ইনস্টিটিউশনকে একটা গাইড দিয়েছে, মানে তার একটা ফেসিলিটি দিয়েছে যে চাইলেই মানে কম্পেনসেশন দিয়ে যে নিয়ে নিতে পারবে এমন কিন্তু কোনো ব্যাপার না, যতক্ষণ না মাইনরিটি ইনস্টিটিউশন সে নিজে থেকে ছাড়ছে জায়গাটাকে, ওকে? এটা হয়ে গেল। এটা কোন আর্টিকেলে যে করেছিল? 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ একটা অ্যাড করেছিল, ঠিক আছে? আর মাইনরিটি ইনস্টিটিউশন নিয়ে আর কিছুই নেই। কিন্তু মাইনরিটিরা কী করে? মাইনরিটিরা নিজের মতো করে তো ইনস্টিটিউশন খুলে নিতে পারলো, কিন্তু সেই ইনস্টিটিউশনের কিছু যে জেনারেল ল হয় না, জেনারেল ল, সেটা কিন্তু চাইলে গভর্নমেন্ট সেখানে বানাতে পারে। জেনারেল ল মানে কি?
তুমি ধরো জেনারেল ল মানে হচ্ছে একটা পড়াশোনার স্ট্যান্ডার্ড হয়ে গেল, ঠিক আছে, পড়াশোনার স্ট্যান্ডার্ড হয়ে গেল। তারপরে কি হলো, স্টুডেন্টদের যে বেসিক ফেসিলিটি সেটা হয়ে গেল, বা হাইজিন ফেসিলিটি হয়ে গেল, হাইজিন ফেসিলিটি সেইটা হয়ে গেল। এই সব যে ফেসিলিটি বেসিক জিনিসগুলো আছে না, সেই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট চাইলে রেগুলেট করতে পারে মাইনরিটি ইনস্টিটিউশনের মধ্যেও, কিন্তু যেই রাইটগুলো আছে পড়াশোনার ব্যাপারে বা এর ব্যাপারে সেখানে কিন্তু হস্তক্ষেপ কোনোভাবে করতে পারে না। এটা হয়ে গেল মাইনরিটি ইনস্টিটিউশন। তারপরে যেটা লাস্ট আছে ফান্ডামেন্টাল রাইট, সেটা আছে আর্টিকেল 32। আর্টিকেল 32 এর মধ্যে কী আছে, আর্টিকেল 32 কনস্টিটিউশনাল রেমিডিস। আর্টিকেল 32 এর মধ্যে আছে কনস্টিটিউশনাল রেমেডি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। এটা হচ্ছে আর্টিকেল 32 এর মাধ্যমে। বি আর আম্বেদকরের মতে, বি আর আম্বেদকরের মতে কি, বি আর আম্বেদকরের মতে, আম্বেদকরের মধ্যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল? দেখো তোমাকে ফান্ডামেন্টাল রাইট দিল, ফান্ডামেন্টাল রাইট কি, ফান্ডামেন্টাল রাইট দিল সেটা হচ্ছে কি না জাস্টিসিয়েবল, ফান্ডামেন্টাল রাইট জাস্টিসিয়েবল। এইবারে ধরো কোনো কিছু হলো ফান্ডামেন্টাল রাইট, তোমার কোনো কিছু ব্রিচ হলো, ব্রিচ করলো কোনো কিছুর জন্যে, এবারে তুমি যদি কারোর কাছে তোমার সেই বিচার চাইতেই না যেতে পারো না, মানে জাস্টিস চাইতেই তুমি যদি না যেতে পারো, তাহলে তোমার এই ফান্ডামেন্টাল রাইটটা আর জাস্টিসিয়েবল হবে কী করে? তোমাকে তো কারোর কাছে জাস্টিস চাইতে যেতে হবে। তোমার যদি ব্রিচ হয় তুমি যাবে কোর্টের কাছে, কোর্টের কাছে যেয়ে বলবে আমার এটা ব্রিচ হয়েছে, তুমি এটা দেখো এটা কী সাজা হয় তাকে দাও। যদি তুমি কোর্টের কাছে যেতেই না পারো, তাহলে তোমার এটা আর কোনো মানে ফান্ডামেন্টাল রাইটের কোনো ভ্যালুই রইলো না। সেই কোর্টের কাছে যাওয়ার জন্য যে পাওয়ারটা আছে না, সেটা হচ্ছে এই আর্টিকেল 32, এই কনস্টিটিউশনাল রেমিডিস। এটা হচ্ছে সেই পাওয়ার যেটার ওপর বেস করে তুমি ফান্ডামেন্টাল রাইটকে মানে যেটা এনফোর্সমেন্ট সেটাকে তুমি চালু করতে পারো। এর জন্যে এটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে কি এই আর্টিকেল অনুযায়ী, এই আর্টিকেল অনুযায়ী তুমি কি না ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো, ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো, ঠিক আছে, সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো বা হাইকোর্টের কাছেও যেতে পারো, ঠিক আছে। এরা দুজন কি করে, এরা দুজন চাইলে রিট ইস্যু করতে পারবে। রিট কী জিনিস সেটা আমি পরবর্তীকালে ভিডিওতে পরের ভিডিওতে আমি বলবো, কিন্তু এটুকু জেনে রাখো যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রিট ইস্যু করে, সুপ্রিম কোর্ট করে আর্টিকেল 32 এর আন্ডারে, আর হাইকোর্ট করে আর্টিকেল 226 এর আন্ডারে। রিট ইস্যু করে সে ফান্ডামেন্টাল রাইটটাকে মানে এনফোর্স করাতে পারে, এনফোর্সেবল করাতে পারে, একে এনফোর্স করাতে পারে, হয়ে গেল, এটা একটা হয়ে গেল। আর একটা হচ্ছে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে। পার্লামেন্ট কি করে, পার্লামেন্টের কাছে শুধুমাত্র পাওয়ার আছে যে চাইলে অন্য আদার কোর্ট কাকে না, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট ছাড়া বাকি যে কোর্ট আছে তাদেরকেও পাওয়ার দিতে পারে কিসের না, রিট ইস্যু করার। এটা শুধুমাত্র পার্লামেন্ট পারে, স্টেট লেজিসলেচার কিন্তু পারে না, এটা মনে রাখবে। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট ছাড়া বাকি অন্য কোনো কোর্টকে, যে লোকাল কোর্ট আছে তাদেরকে পাওয়ার দিতে পারে যে রিট ইস্যু করার। এটা হয়ে গেল। আর কিছু না, এই ফান্ডামেন্টাল এটার জন্য কি করা হয়, সুপ্রিম কোর্টকে আমাদের ফান্ডামেন্টাল রাইটের গ্যারেন্টার বলা হয়, গ্যারেন্টার বলা হয়, ঠিক আছে, গ্যারেন্টি দিচ্ছে সুপ্রিম কোর্টকে, গ্যারেন্টার বলা হচ্ছে এই অ্যাক্টের জন্যই এটাকে গ্যারেন্টার বলা হয় ফান্ডামেন্টাল রাইটের, আমাদের প্রোটেক্টর বলা হয় কনস্টিটিউশনের এই অ্যাক্টটার জন্যই। এই আর্টিকেলটা সুপ্রিম কোর্টকে পাওয়ার দেয় এত কিছু মানে গ্যারেন্টার করার জন্য বা প্রোটেকশান দেওয়ার জন্য, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেন জিনিস, এইগুলো এইভাবেই ফান্ডামেন্টাল রাইটটাকে আরও কী করে ভালো ফান্ডামেন্টাল রাইটটাকে মানে এনফোর্স করানোর ব্যবস্থা আছে কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। এর পরবর্তীকালে এর পরের ভিডিওতে দেখব যে রিট আছে কীভাবে এনফোর্স করায়। এনফোর্স করানোর জন্য মেন একটা হচ্ছে রিটটা আমাদের এসেছে কোথা থেকে, রিটটা এসেছে আমাদের ব্রিটেন থেকে যেখানে ওইটাকে ব্রিটেনে এটাকে কী বলা হয়, প্রেরোগেটিভ রিট, ওকে, প্রেরোগেটিভ রিট বলা হতো, প্রেরোগেটিভ রিট। সেইখান থেকে আমরা এই কনসেপ্টটাকে নিয়েছি। এই রিটের মধ্যে হচ্ছে 5টা জিনিস আছে, 5টা জিনিসের মাধ্যমে সেটাকে এনফোর্স করা যায়। তার মধ্যে কী আছে, হেভিয়াস কর্পাস আছে, সার্টিওটরি আছে, প্রোহিবিশন আছে, তারপরে কোয়ারেন্টো আছে, এই সব জিনিসগুলো আছে, আর ম্যান্ডামাস আছে। এই সব জিনিসগুলো নিয়ে মানে পরের ভিডিওতে আমি আসবো, পরের ভিডিওতে এসে সমস্ত কিছু যে ফান্ডামেন্টাল রাইটের যে পুরো চ্যাপ্টারটা আছে সেটাকে কমপ্লিট করব, ওকে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।